হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের সোমা ম্যাম তোমাদের সামনে আরও একবার চলে এসেছি। সবাইকে প্রথমেই জানাচ্ছি গুড মর্নিং। আজকে এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে রেকর্ডেড ভিডিও হিসেবে যাচ্ছে, অবশ্যই কিন্তু দেখো, মিস কিন্তু একদমই করো না। কারণ আমরা কাল পর্যন্ত পড়েছিলাম কি না, রাষ্ট্রকূট ডাইনেস্টি পড়েছিলাম পার্ট 1টা। আজকে কিন্তু আমরা পড়ে ফেলবো রাষ্ট্রকূট ডাইনেস্টি পার্ট 2। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। শুরু করার আগে আমি যেটা রোজকার বলে থাকি সেটা আজকেও আরেকবার বলবো, সেটা হচ্ছে আমাদের আড্ডা স্টোরিতে কিন্তু একটা বিশাল বড় ডিসকাউন্ট চলছে, সেটা হচ্ছে 62% ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টের জন্য। তার মানে যে কোনো লাইভ ক্লাস, যে কোনো টেস্ট সিরিজ, যে কোনো মক টেস্ট বা যে কোনো স্টাডি ম্যাটস, যা কিছুর জন্যই তোমরা পারচেস করো না কেন, প্রত্যেকটা জিনিসেই তোমরা 62% ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা এই কোডটা অ্যাপ্লাই করে দাও Y224। এই কোডটা যদি অ্যাপ্লাই করে দাও তাহলেই তোমরা 62% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ওকে, আর তার সাথে সাথে আমরা আর একটা অফারও তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে যে 100% মানি ব্যাক অফার। কি বলতে চাইছি এটাতে? বলতে চাইছি যে 15ই জুন থেকে 21শে জুনের মধ্যে যদি তোমরা যে কোনো জিনিস পারচেস করো আড্ডা স্টোর থেকে, সেটা ব্যাংকের কোনো কোর্স হতে পারে, সেটা এসএসসির কোনো কোর্স হতে পারে, সেটা রেলওয়ে হতে পারে, বা যা খুশি হতে পারে, যে কোনো কোর্সই হতে পারে, সেই কোর্সটা যদি তোমরা ইন ফিউচার ক্র্যাক করো এবং তাহলে কিন্তু আড্ডা তোমাদেরকে 100% মানি রিটার্ন করে দেবে। ওকে, শুধুমাত্র তোমাদেরকে কিন্তু তার জন্য গভর্নমেন্ট জবটা পেতেই হবে, ক্র্যাক কিন্তু করতেই হবে। ওকে, ক্লিয়ার তো? তাহলে চলো শুরু করা যাক আজকের পড়া। দেখো, আজকে আমি প্রথমেই হেডিংয়ে দিয়েই দিয়েছি, সেটা হচ্ছে রাষ্ট্রকূট ডাইনেস্টি পার্ট 2। কারণ কালকে আমরা পার্ট 1 পড়েছিলাম, আজকে আমাদের পার্ট 2 পড়ে ফেলতে হবে। যেটা কালকেও দিয়েছিলাম সেটা আজকেও আরেকবার দিয়েছি, কিংডম অফ ডেকান অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া। যতগুলো আমরা এখন কিংডমের কথা পড়ছি, যেরকম পল্লব, চালুক্য এবং রাষ্ট্রকূট, এরপরেও আমরা চোল পড়বো, সেই সবকটা কিংডমকেই আমরা দেখতে পারবো, রাজত্বকেই আমরা দেখতে পাবো কোথাকার না, সাউদার্ন ইন্ডিয়ার, দক্ষিণ ভারতীয়। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? চলো, কালকে আমরা যতটা পড়েছিলাম ঠিক সেখান থেকেই আজকে কিন্তু শুরু করছি, যেখানে কালকে শেষ করেছিলাম। দেখো, এখানে প্রায় শেষ করেছিলাম আমরা কৃষ্ণা দ্য সেকেন্ড, দ্বিতীয় কৃষ্ণা, তার সময়কাল বলে দিয়েছিলাম 878 থেকে 914 খ্রিস্টাব্দ। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু খ্রিস্টাব্দ, একটাও কিন্তু খ্রিস্টপূর্বাব্দ নয়। ভুল করেও কিন্তু কেউ খ্রিস্টপূর্বাব্দ লিখে ফেলো না কিন্তু। ওকে, তার জন্য পয়েন্টে আমরা কি জেনেছি? পয়েন্টে আমরা জেনে নিচ্ছি যে সন অফ অমোঘ বর্ষা সাকসিডেড দ্য থ্রোন। তিনি কে ছিলেন না, অমোঘ বর্ষের পুত্র ছিলেন কৃষ্ণা দ্য সেকেন্ড, দ্বিতীয় কৃষ্ণা, এবং তারপরে মানে অমোঘ বর্ষের পরে তিনি সিংহাসনে বসেন। ওকে, ক্লিয়ার তো? নেক্সট পয়েন্টে কি পাচ্ছি আমরা? নেক্সট রাজার নাম পাচ্ছি, তিনি হচ্ছেন ইন্দ্র দ্য থার্ড। এই ইন্দ্র দ্য থার্ডের দেখো সময়কাল বলে দিয়েছি 914 থেকে 929 খ্রিস্টাব্দ। ওকে, তাহলে তার পয়েন্টে আমরা পাচ্ছি যে ইন্দ্র দ্য থার্ড ওয়াজ আ পাওয়ারফুল কিং, যথেষ্ট শক্তিশালী রাজা ছিলেন তৃতীয় ইন্দ্র। কেন ছিলেন না, দেখো লিখেছি যে হি ডিফিটেড অ্যান্ড ডিপোজড মহিপাল। কি বলতে চেয়েছি? তিনি মহিপালের রাজাকে পরাজিত এবং পদচ্যুত করেছিলেন, এবং তারপর তিনি মহিপাল দখলও করেছিলেন, এবং তার জন্যই আমরা তাকে মানে ইন্দ্র দ্য থার্ড, তৃতীয় ইন্দ্রকে আমরা একজন শক্তিশালী রাজার হিসেবেই পরিচয় পাই ইতিহাসের পাতা থেকে। ওকে, তাহলে আমরা এখানে দুজন রাজার নাম পেয়েছি, একজন হচ্ছে কৃষ্ণ দ্য সেকেন্ড, দ্বিতীয় কৃষ্ণ, এবং আরেকজন হচ্ছে ইন্দ্র দ্য থার্ড, এবং মানে হচ্ছে তৃতীয় ইন্দ্র। ওকে, ক্লিয়ার তো? দুজনের সম্বন্ধে আমরা একটু একটু করে জেনে নিয়েছি। এর থেকে বেশি এই সব রাজাদের সম্বন্ধে আমার জানতে লাগে না। যাদের সম্বন্ধে বেশি জানতে লাগবে আমি তাদের সম্বন্ধে অলরেডি আগের ক্লাসে কিন্তু বেশি জানিয়েই দিয়েছি। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে চলা যাক আমাদের নেক্সট পয়েন্টে। চলো দেখে নি তাহলে আমাদের নেক্সট পয়েন্ট কি বলছে। দেখো, আমাদের নেক্সট পয়েন্টে কি বলেছি? নেক্সট পয়েন্টে বলেছি কৃষ্ণা দ্য থার্ড। এই কৃষ্ণা দ্য সেকেন্ডের পরে কে আসছে না, কৃষ্ণা দ্য থার্ড আসছে। কি বলেছি? দ্য লাস্ট পাওয়ারফুল অ্যান্ড এফিশিয়েন্ট কিং অফ দ্য রাষ্ট্রকূটাস। রাষ্ট্রকূট ডাইনেস্টি, রাষ্ট্রকূট রাজ্যের কিন্তু সব থেকে শক্তিশালী এবং এফিশিয়েন্ট দক্ষ রাজা ছিলেন কে না, কৃষ্ণা দ্য সেকেন্ড, তৃতীয় কৃষ্ণা ছিলেন সব থেকে শক্তিশালী এবং দক্ষ রাজা, লাস্ট রাজা হিসাবে। ওকে, ক্লিয়ার? দেখো, তার রাজত্বকাল আমরা পেয়ে গেছি 939 থেকে 967 খ্রিস্টাব্দ।
ওকে, ক্লিয়ার তো? নেক্সট পয়েন্টে কি পাচ্ছি আমরা? নেক্সট পয়েন্টে পাচ্ছি হি অলসো সাকসিডেড ইন কনকারিং তানজোর অ্যান্ড কাঞ্চি। কি বলেছি? তিনি তানজোর এবং কাঞ্চি এই দুটো জায়গাও জয় করতে সফল হন। কারণ হচ্ছে এই দুটো জায়গা মোটেই প্রথম থেকে রাষ্ট্রকূটদের অধীনে ছিল না। তো রাষ্ট্রকূটদেরকে যদি ওই জায়গা দুটো দখল করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে যুদ্ধ করেই দখল করতে হবে। তার জন্যই কিন্তু বলেছি যে তিনি, যে রাজা তানজোর এবং কাঞ্চি দুটো জায়গায় দখল করেছিলেন, তিনি কিন্তু যথেষ্ট শক্তিশালী রাজাই হবেন। কখনোই কিন্তু মানে এফিশিয়েন্ট আনএফিশিয়েন্ট রাজা একদমই হতে পারেন না, অদক্ষ রাজা কিন্তু একদমই হতে পারেন না। ওকে, ক্লিয়ার তো? চলো নেক্সট পয়েন্টে দেখছি আমরা কি হি সাকসিডেড ইন ডিফিটিং দ্য তামিল কিংস অফ চোলা কিংডম। দেখতে পাচ্ছি আমরা কি না, তিনি চোল রাজ্যের, যদিও আমরা এখনো চোল রাজ্য পড়িনি, এরপরে আমরা চোল পড়ে নেব, কি দেখছি যে তিনি চোল রাজ্যের তামিল রাজাদেরকেও পরাজিত করেছিলেন এবং সেই সব জায়গাও তিনি দখল করেছিলেন। তাহলে আমরা কি পাচ্ছি না, কৃষ্ণ দ্য থার্ড, তৃতীয় কৃষ্ণ সম্বন্ধে আমরা যথেষ্ট পয়েন্ট পেয়ে গেছি। সেটা হচ্ছে তিনি তানজোর এবং কাঞ্চি দখল করেছিলেন এবং তার সাথে সাথে চোলদেরকে পরাজিত করে তিনি চোলদের রাজত্ব দখল করেছিলেন। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে আমি কার নাম লিখেছি? নেক্সট পয়েন্টে আমি লিখেছি কারকা। দেখো কারকার সময়কাল আমি দিয়েছি 972 থেকে 973, জাস্ট একটা বছর আমি সময়কাল পাচ্ছি এবং এই একটা বছর সময়কাল পাচ্ছি বলেই আসলে কিন্তু রাষ্ট্রকূট ডাইনেস্টির শেষ রাজা হিসাবে আমি কারকার নাম লিখবো না, শেষ রাজা হিসাবে আমি অবশ্যই লিখবো কৃষ্ণা দাস থার্ডের নাম, তৃতীয় কৃষ্ণার নাম। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? তার জন্যই কিন্তু আমরা কারকার নামটা লিখবো না এবং তার জন্যই আমরা কৃষ্ণদা থার্ডের নামটাই লিখবো, যেহেতু কারকার সময়কালটা হচ্ছে জাস্ট 1 বছরের জন্য। তো তার জন্যই আমরা তাকে লাস্ট রাজা হিসাবে মানি না, আমরা যাকে মানি তিনি হচ্ছেন তৃতীয় কৃষ্ণ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, কারকা সম্বন্ধে যেটা জানতে লাগবে আমার সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে দ্য রাষ্ট্রকূটা কিং কারকা ওয়াজ ডিফিটেড অ্যান্ড ডিপোজড বাই তৈলাপা দ্য চালুক্য কিং অফ কল্যাণী। কি বলতে চেয়েছি? আমরা আগেই দেখেছি এর আগের দিন চালুক্য ডাইনেস্টি কিন্তু অনেকগুলো জায়গায় গড়ে উঠেছিল এবং সেখানেও আমরা কল্যাণীর নামটা কিন্তু পেয়েছিলাম। ওকে, তাই তো? তো তার জন্যই আজকে আমরা কি পড়ে ফেলছি না, রাষ্ট্রকূট রাজা কারকাকে হারিয়েছিলেন। কে হারিয়েছিলেন? না, কল্যাণের চালুক্য রাজা। ওকে, কল্যাণের চালুক্য রাজার নাম কি ছিল? তাইলা বা তৈলপ। ওকে, তাইলা বা তৈলপের কাছে তিনি পরাজিত হন, কারকা পরাজিত হন এবং পদচ্যুত হন। তার জন্য আমরা কারকাকে লাস্ট রুলার হিসেবে ভাবি না, আমরা যাকে রাষ্ট্রকূট ডাইনেস্টির লাস্ট রুলার হিসেবে মেনে থাকি তিনি হচ্ছেন কৃষ্ণ দ্য থার্ড। ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, তাহলে যদি আমার অপশনে থেকে থাকে, অপশনে যদি অনেকগুলো রাজার নাম দিয়ে থাকে, যদি জানতে চাওয়া হয় যে সর্বশেষ রাজা কে ছিলেন রাষ্ট্রকূট ডাইনেস্টিতে, তখন কিন্তু অবশ্যই আমরা আনসার করব কৃষ্ণ দ্য থার্ড, তৃতীয় কৃষ্ণ। ওকে, ক্লিয়ার? আর যদি আমরা এরকম অপশন দেখি যে তৃতীয় কৃষ্ণ অপশনেই নেই, কারকার নামটা অপশনে আছে, তখন আর কিছু করার নেই, আমাদের কারকাকেই আনসার করতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য অপশনে কিন্তু তৃতীয় কৃষ্ণের নামটাই থাকে। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে চলো যাক নেক্সট পয়েন্টে। চলো, আচ্ছা, নেক্সট পয়েন্টে যাবার আগে একটুখানি বলে নেব, সেটা হচ্ছে আমাদের WBCS ব্যাচ 2 শুরু হতে চলেছে 28শে জুলাই থেকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ লেখা আছে 28শে জুলাই, সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত কিন্তু তোমাদের সাথে আমাদের লাইভ ক্লাস চলবে এবং এই কোর্সটা কিন্তু টোটালি প্রিলিমস প্লাস মেন্স মিলিয়েই রাখা হয়েছে, ঠিক যেরকমভাবে WBCS ব্যাচ 1টা তোমাদের জন্য রাখা হয়েছিল। ওকে, তো ব্যাচ 1টা কিন্তু টোটালি সুন্দরভাবে ক্লাস চলছে। যারা ক্লাস করছো তারা তো জানোই, এবং যারা ক্লাস করছো না, যারা এখনো ব্যাচ 1-এ অ্যাডমিশন নাওনি, তারা কিন্তু অবশ্যই ব্যাচ 2-তে কিন্তু নিশ্চয়ই অ্যাডমিশন নিয়ে নিও। আর এখন তো 62% ডিসকাউন্ট চলছে, তার জন্য আশা করছি এখন তোমরা সবাই যতজন ইচ্ছুক WBCS এর জন্য সবাই কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে। আর যখন পারচেস করবে, যখন এই কোর্সটাকে পারচেস করবে, তখন কিন্তু কুপন কোডে Y224 এই কোডটা অ্যাপ্লাই করে দিও, তাহলেই কিন্তু তোমরা 62% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? তাহলে চলো আমরা নেক্সট পয়েন্টগুলো দেখে নিই।
দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি রাষ্ট্রকূটাস অ্যাডমিনিস্ট্রেশন। রাষ্ট্রকূটের অ্যাডমিনিস্ট্রেশনটা কীরকম ছিল সেটা একটুখানি জেনে নেব। কি বলেছি যে ডিভাইডেড রাষ্ট্রস, রাষ্ট্র বলতে এখানে প্রভিন্স বলা হচ্ছে, প্রদেশ বলা হচ্ছে, নানা রকম প্রদেশে তারা বিভক্ত হয়ে রাজত্ব চালাতেন এবং সেই প্রদেশগুলো আসলে দেখাশোনা করতো কারা, সেই প্রদেশগুলো দেখাশোনা করার জন্য তারা যারা নিযুক্ত ছিল তাদেরকে বলা হতো রাষ্ট্রপতি। ওকে, আমরা আগেই বলেছি সেই প্রভিন্সগুলোকে বলা হতো, প্রদেশগুলোকে বলা হচ্ছে রাষ্ট্র, এবং এই রাষ্ট্রগুলোকে দেখাশোনা বা নিয়ন্ত্রিত করার জন্য যারা নিযুক্ত তাদেরকে আমরা বলছি রাষ্ট্রপতি। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে কি বলেছি, রাষ্ট্রস ডিভাইডেড ইনটু ভাইসরয়স অর ডিস্ট্রিক্ট গভর্নড বাই ভাইসরপতি। তাহলে কি বলতে চাইলাম, এখানে বলতে চাইলাম যে রাষ্ট্রগুলোর মধ্যেও আবার আরও অনেকগুলো ছোট ছোট ভাগ ছিল, সেই ভাগগুলোকে আমরা কি বলে থাকি, সেই ভাগগুলোকে আমরা বলে থাকি বিস্ময়া, সেই ভাগগুলোকে আমরা বলে থাকি বিস্ময়া, বিস্ময়া বা বিস্ময়। আর সেই বিস্ময়া বা বিস্ময়ের যারা দেখাশোনা করতো তাদেরকে আমরা কি বলে থাকবো, বিশ্বপতি। ওকে, ক্লিয়ার কি? তাহলে চলো আমরা দুটো পয়েন্ট এখনো পর্যন্ত জেনেছি, রাষ্ট্র ছিল এবং রাষ্ট্রের মধ্যে আরও অনেকগুলো ছোট ভাগ ছিল, সেই ভাগগুলোকে আমরা বলে থাকছি বৈশ্য, আর বৈশ্যয়া যারা দেখাশোনা করতো তাদেরকে আমরা বলে থাকছি বৈশ্যপতি। ওকে, ক্লিয়ার তো? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে দেখো কি বলেছি, সাবডিভিশন ওয়াজ ভুক্তি কনসিস্টিং অফ 50 to 70 ভিলেজেস আন্ডার দ্য কন্ট্রোল অফ ভোগপতিস। ওকে, তাহলে কি বলতে চেয়েছি আমরা এখানে বলতে চেয়েছি যে সেখানে আরও অনেকগুলো সাবডিভিশন ছিল, মানে বিষয়ের মধ্যেও আরও অনেকগুলো সাবডিভিশন ছিল। এই সাবডিভিশনগুলোকে কি বলা হতো, এই সাবডিভিশনগুলোকে বলা হতো ভুক্তি। ওকে, এই সাবডিভিশনগুলোকে বলা হতো ভুক্তি। সেই ভুক্তির মধ্যে আবার কটা গ্রাম ছিল, সেই ভুক্তির মধ্যে অ্যাকচুয়ালি ছিল 50 থেকে 70টা গ্রাম, এবং এই 70টা গ্রাম 50টা গ্রামের মধ্যে যারা প্রধান ছিলেন তাদেরকে আমরা কি বলতাম, তাদেরকে আমরা বলতাম ভোগপতিস। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি ভোগপতি কাদেরকে বলা হয়, বিষয়পতি কাদেরকে বলা হয়, এবং রাষ্ট্রপতি কাদেরকে বলা হয়। ক্লিয়ার কিনা সবার কাছে? তাহলে আমরা পেয়েছি যে রাষ্ট্রকূট অ্যাডমিশনটা আসলে কীরকম, অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে কীরকম চলতো। প্রথমে তারা রাষ্ট্রতে ভাগ করেছিল, তারপর রাষ্ট্র থেকে তারা আরও ছোট বিষয়াতে ভাগ করেছিল, এবং বিষয় থেকে তারা আরও ছোট ভুক্তিতে ভাগ করেছিল, এবং এই ভুক্তির মধ্যেও আরও অনেকগুলো প্রায় 50 থেকে 70টা মতো করে গ্রাম থাকতো। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে, চলো নেক্সট পয়েন্টে যাই। ওকে, দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি, ভিলেজ হেডম্যান ক্যারিড অন ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। কি বলতে চেয়েছি, এই যে আমরা 50 থেকে 70টা গ্রাম পাচ্ছি, সেই 50টা থেকে 70টা গ্রামকে তো কোনো একজন মানুষের পক্ষে দেখাশোনা করা সম্ভব নয়। তার জন্যই তারা কি করলো না, প্রত্যেকটা গ্রামের মধ্যেই গ্রাম প্রধান নিযুক্ত করে দিল। তো তার জন্যই যারা গ্রাম প্রধান ছিল তাদেরকে আমরা বলে থাকছি ভিলেজ হেডম্যান, গ্রামের প্রশাসক। ওকে, গ্রামের প্রশাসকরাই এখানে গ্রামকে চালনা করত। নেক্সট পয়েন্টে কি পাচ্ছি, নেক্সট পয়েন্টে পাচ্ছি যে ভিলেজ অ্যাসেম্বলিজ প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন। অবশ্যই তাই, গ্রামের প্রশাসনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গ্রামের অ্যাডমিনিস্ট্রেশন চালাবার ক্ষেত্রে। ওকে, তার মানে গ্রামের প্রশাসন চালাবার ক্ষেত্রে কিন্তু প্রশাসকদের, যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওকে, ক্লিয়ার কি না? তাহলে আমাদের গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা ক্লিয়ার হয়েছে রাষ্ট্রকূট ডাইনেস্টির। ওকে, তাহলে চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে। দেখো এখানে আমরা বলেছি লিটারেচার আন্ডার রাষ্ট্রকূটাস। রাষ্ট্রকূটদের সময়কালে কি কি সাহিত্য সমৃদ্ধি পেয়েছিল সেগুলো আমরা এবার জেনে নেব। দেখো বলেছি যে রাষ্ট্রকূটাস ওয়াইডলি প্যাট্রোনাইজড দ্য সংস্কৃত লিটারেচার। কি বলতে চাইলাম না, রাষ্ট্রকূটরা আসলে কিন্তু সংস্কৃত লিটারেচারকে, সংস্কৃত সাহিত্যকে যথেষ্ট পরিমাণে সম্মান দিয়েছিলেন, এবং তার জন্যই কিন্তু সংস্কৃত সাহিত্য অনেকটা উঁচুতে উঠতে পেরেছিল এই রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়। ওকে, ক্লিয়ার ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্টে যাচ্ছি। নেক্সট পয়েন্টে বলা হয়েছে ত্রিবিক্রমা রোড হালায়ুধা অ্যান্ড কম্পোস্ট
কবি রহস্য ডিউরিং দ্য রেন অফ কৃষ্ণ দ্য থার্ড। আমরা পেয়েছি তৃতীয় কৃষ্ণ রাজাকে। তো রাজা তৃতীয় কৃষ্ণের সময়কালে কাকে পাচ্ছি না, ত্রিবিক্রমা, তিনি একজন লেখক। তিনি কি লিখেছিলেন না, তিনি লিখেছিলেন হলায়ুধ। তিনি হলায়ুধ রচনা করেছিলেন। হলায়ুধ একটা বইয়ের নাম, তিনি হলায়ুধ রচনা করেছিলেন এবং তার সাথে সাথে তিনি কবি রহস্য এই বইটাও তিনি রচনা করেছিলেন। কার সময়কালে না, রাজা তৃতীয় কৃষ্ণের সময়কালে। ওকে, ক্লিয়ার তো? কে রচনা করেছিলেন যদি জিজ্ঞেস করা হয়? ত্রিবিক্রমা রচনা করেছিলেন। ত্রিবিক্রমার একটা বইয়ের নাম কি না, হলায়ুধ, আর একটা বইয়ের নাম হচ্ছে কবি রহস্য। পুরোপুরি ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি তাহলে। নেক্সট পয়েন্টে কি বলেছি? নেক্সট পয়েন্টে বলেছি জিন সেনা কম্পোজড পরশ্বভূদয়া আ বায়োগ্রাফি অফ পরশ্ব ইন ভার্সেস। কি বলতে চেয়েছি না, জিন সেন, আমরা নাম শুনেই বুঝতে পেরেছি বা আগেও আমরা পড়েছি, জিন সেনা ছিলেন জৈন ধর্মের একজন সন্ন্যাসী এবং তিনি জৈন ধর্মের সন্ন্যাসী হওয়ার ফলে কি করেছিলেন না, জৈন ধর্মের মহাবীর, মানে জৈন ধর্মের তীর্থঙ্কর, মহাবীর নয়, জৈন ধর্মের তীর্থঙ্কর পারস্যনাথের জীবনী লিখেছিলেন এবং সেটার তিনি নাম দিয়েছিলেন কি, পারস্যভূদয়া। ওকে, সেটার নাম তিনি দিয়েছিলেন পারস্যভূদয়া এবং সেটা কে লিখেছিলেন না, জিন সেনা লিখেছিলেন। কোন সময়কালে লিখেছিলেন না, রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়কালেই তিনি এটা লিখেছিলেন। ওকে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট পয়েন্ট দেখো। নেক্সট পয়েন্টে বলা হয়েছে যে গুণভদ্র রোট দ্য আদি পুরাণা দ্য লাইফ স্টোরিজ অফ ভেরিয়াস জিন স্যান্ডস। কি বলতে চেয়েছি? বলতে চেয়েছি যে গুণভদ্র তিনি কি লিখেছিলেন না, তিনি আদি পুরাণ এই গ্রন্থটি, এই বইটি লিখেছিলেন, যার মধ্যে আসলে অনেক সমস্ত ঠিক না, প্রচুর পরিমাণে জৈন সাধুদের জীবন কাহিনী বর্ণনা করা আছে। তাদের অ্যাকচুয়ালি লাইফস্টাইল কীরকম হয়, তারা অ্যাকচুয়ালি কী কী শেখেন, কী কী করেন, সেই সমস্ত জিনিস এখানে বর্ণনা করা আছে। কোথায় না, আদি পুরাণে। কে লিখেছিলেন না, গুণভদ্র লিখেছিলেন। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো বইয়ের নাম পেয়েছি এবং তাদের রাইটারের নাম পেয়ে গেছি। তাহলে যদি আমাকে এখান থেকে কোনো প্রশ্ন করা হয়, আমার কিন্তু আনসার দিতে কোনো অসুবিধা হবে না। কি হবে না তো? সবাই রাজি তো আমার সাথে? ওকে, চলো এক্সামে কিন্তু ক্র্যাক করতে হবে আনসার করে। চলো দেখা যাক আমাদের নেক্সট পয়েন্ট কি বলছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে বলছে বীরাচার্য কে না, আ গ্রেট ম্যাথমেটিশিয়ান। সেই সময় মানে রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়ও কিন্তু একজন বিখ্যাত গণিতকারের নাম আমরা পেয়ে থাকি। সেই বিখ্যাত গণিতবিদরা কে না, সেই বিখ্যাত গণিতবিদের নাম হচ্ছে বীরাচার্য। ওকে, তিনি কি করেছিলেন? হি রোট গণিতচরম বলে তিনি একটি বই রচনা করেছিলেন। এই বইটি রচনা করেছিলেন কে না, বীরাচার্য। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্টে বলেছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ রাষ্ট্রকূটাস দ্য কান্নাড়া লিটারেচার স ইটস বিগিনিং। একদমই তাই। তোমরা বলবে কি তাহলে কান্নাড়া ল্যাঙ্গুয়েজ তো আগেও আমরা পড়েছিলাম, আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে রাষ্ট্রকূট ডাইনেস্টি আসলে কন্নড় ল্যাঙ্গুয়েজের মানে কন্নড় ভাষারই একটা অংশ। তাহলে আমরা এখানে কেন পাচ্ছি যে এটার বিগিনিং বলেছি, এটা শুরুর সময় বলেছি? শুরুর সময়টা বলা হয়েছে এই কারণেই, কারণ এর আগে পর্যন্ত শুধুমাত্র কান্নাড়া ল্যাঙ্গুয়েজটা ছিল, শুধুমাত্র ভাষাটা ছিল, সাহিত্য তখনও গড়ে উঠেছিল না। সাহিত্যটা কাদের সময় গড়ে উঠেছে? সাহিত্যটা আসলে গড়ে উঠেছে কিন্তু রাষ্ট্রকূট ডাইনেস্টির সময়কালীন। তার জন্যই কিন্তু আমরা বলবো যে এই সাহিত্যটা মানে কান্নাড়া সাহিত্যর সময়কাল কিন্তু শুরুর সময়কাল হচ্ছে রাষ্ট্রকূট ডাইনেস্টি। তার জন্যই কিন্তু আমরা এখানে শুরু কথাটা ইউজ করেছি। আদারওয়াইজ যদি তুমি ভাষার দিক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু কান্নাড়া ভাষা অনেক আগে থেকেই ছিল। ক্লিয়ার তো সবার কাছে? নেক্সট পয়েন্টে যাচ্ছি তাহলে। নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো, বলেছি পম্পা ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য কান্নাড়া পোয়েটস অ্যান্ড বিক্রম সেনা বিজয়া ইজ হিজ ফেমাস ওয়ার্ক। কি বলতে চেয়েছি? পম্পা নামে একজন বিখ্যাত লেখক ছিলেন, ইনি কিন্তু লেখক, ওকে, লেখিকা নন। ওকে, বিখ্যাত লেখক ছিলেন তিনি। অ্যাকচুয়ালি লেখক বলা ভুল হবে, অ্যাকচুয়ালি কবি ছিলেন। এবং কোন ল্যাঙ্গুয়েজের, কোন ভাষা, কোন সাহিত্যের? সেটা হচ্ছে কান্নাড়া ল্যাঙ্গুয়েজ। কান্নাড়া সাহিত্যের তিনি একজন বিশাল বিখ্যাত কবি ছিলেন এবং এই বিখ্যাত কবি কি রচনা করেছিলেন না, বিক্রম সেনা বিজয়া রচনা করেছিলেন। ওকে, ক্লিয়ার তো? নেক্সট পয়েন্ট।
নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি যে শান্তিপুরানা ওয়াজ অ্যানাদার গ্রেট ওয়ার্ক রোড বাই পন্না অ্যানাদার ফেমাস কান্নাড়া পোয়েট। কি পাচ্ছি না, আর একজন কান্নাড়া কবির নাম আমরা পেয়েছি, তার নাম হচ্ছে পন্না। এই পন্নার রচিত একটা বিখ্যাত বইয়ের নাম কি, একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে শান্তিপুরাণ। ওকে, ক্লিয়ার তো? তাহলে রাষ্ট্রকূট ডাইনেস্টিতে কত রকমের লিটারেচার উন্নতি লাভ করেছিল এবং কত লেখক ছিলেন, কত কবি ছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি। এখান থেকে যে কোনো টাইপেরই কোশ্চেন আসুক না কেন, আশা করছি কারোর কোনো অসুবিধা হবে না। ওকে, শুধুমাত্র সুন্দর করে পড়ে ফেলতে হবে কিন্তু, আর মনেও রাখতে হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব রাষ্ট্রকূট ডাইনেস্টির আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আর্ট অ্যান্ড আর্কিটেকচারের মধ্যে আমরা কি কি পাচ্ছি যে দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ রাষ্ট্রকূটাস ক্যান বি ফাউন্ড অ্যাট ইলোরা অ্যান্ড এলিফ্যান্টা। একদমই তাই, আমরা রাষ্ট্রকূটদের আসলে প্রধান শিল্প এবং স্থাপত্যের নিদর্শন কোথায় কোথায় পাই না, ইলোরাতে পাই আর এলিফ্যান্টাতে পাই। ওকে, দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি। নেক্সট পয়েন্টে বলেছি দ্য মোস্ট রিমার্কেবল টেম্পল কৈলাসনাথ টেম্পল অ্যাট ইলোরা ওয়াজ বিল্ট বাই কৃষ্ণা। একদমই তাই, প্রথম কৃষ্ণার সময়কালে, আমরা যখন কৃষ্ণদা ফার্স্ট পড়েছিলাম তখনও কিন্তু এটা বলে দিয়েছিলাম যে প্রথম কৃষ্ণের সময়কালেই কিন্তু আসলে কৈলাসনাথ টেম্পল তৈরি করা হয়েছিল, যেটা অবস্থিত কোথায় না, ইলোরাতে। ক্লিয়ার তো সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে যাব আমরা। তার আগে দেখো কৈলাসনাথ টেম্পলের একটা সুন্দর ছবি আমি দিয়ে দিয়েছি, যাতে পুরোপুরি তোমরা বুঝতে পারো যে এটা পুরোপুরি একটা রক কাটিং টেম্পল। একটাই পাহাড়কে কেটে কেটে এই মন্দিরটা বানানো হয়েছে এবং চারধারে এই যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরকমই একটা পাহাড় ছিল এই মন্দিরটাও, এই মাঝখানের মন্দিরটাও এরকমই একটা পাহাড় ছিল। সেটাকে কিন্তু ওপর থেকে কাটতে কাটতে পুরো সুন্দর একটা মন্দির বানানো হয়েছে। ওকে, ক্লিয়ার সবার কাছে? চলো নেক্সট পয়েন্টে যাব আমরা। তবে তার আগে দেখো এরকম প্রচুর আমরা এই মন্দিরের দেয়ালে প্রচুর স্টোরি, প্রচুর আর্ট আমরা পেয়ে থাকি, যে আর্টগুলো দেখার জন্য কিন্তু এখনো পর্যন্ত, মানে যে আর্টগুলোর জন্যই এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কৈলাসনাথ টেম্পল কিন্তু বিখ্যাত। দেখো এত সুন্দর আর্ট, এত পরিষ্কার। এর আগের ছবিটা একটু হেজি হয়ে গিয়েছিল, তার জন্য আমি এই ছবিগুলো দিয়ে দিয়েছি। এই ছবিটাতে কিন্তু পুরো সুন্দর করে পরিষ্কার বোঝা যাচ্ছে আর্টগুলো। এতটাই সুন্দর আর্ট এবং এখনো পর্যন্ত এগুলো এতটাই সুন্দর আছে, একটুও নষ্ট হয়নি। সব থেকে বড় কথা এটাই, এর থেকে বড় কথা আর কি হতে পারে, তাই না? চলো ওকে, নেক্সট পয়েন্ট দেখে নিই আমরা। চলো নেক্সট পয়েন্ট দেখে নেব। তবে নেক্সট পয়েন্টে যাবার আগে একবার বলে নিই যে আমাদের WBP মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচও কিন্তু চলে আসছে কবে থেকে না, 21শে জুলাই থেকে। 21শে জুলাই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু তোমাদের সাথে আমাদের টানা ক্লাস চলবে, সোম থেকে শনিবার পর্যন্ত কিন্তু। ওকে, তো তার জন্য কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত পারচেস করোনি কোর্সটা, তাদেরকে কিন্তু অবশ্যই পারচেস করে ফেলতে হবে। কারণ তোমাদেরকে সবাইকে আমি এর আগেই একটা নোটিফিকেশন ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে জুলাইয়ের এন্ডের দিক করেই কিন্তু 2019-এর ট্রেনিংটা, 2019-এর রিক্রুটমেন্টটা শেষ হচ্ছে, মানে জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে অবশ্যই শেষ হয়ে যাবে, এন্ডও বলবো না। এবং তারপরেই কিন্তু 2020-এর ভ্যাকেন্সি বেরোবে এবং তার জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকেই প্রিপারেশনটা নিতে হবে। ওকে, তো তার জন্য আশা করছি যারা এখনো পর্যন্ত পারচেস করেনি তারা অবশ্যই পারচেস করে নেবে। আর আমার কোড হচ্ছে Y224। যখন পারচেস করবে তখন এই কোডটা লাগিয়ে দিও, কুপন কোডটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা 62% ডিসকাউন্ট পেয়ে যাবে। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে ডিসকাউন্ট পেতে হলে কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে দিও, ঠিক আছে? চলো দেখো আমরা যে কৈলাসনাথ টেম্পল পড়ছিলাম, এই কৈলাসনাথ টেম্পল সম্বন্ধে এবার একটুখানি জেনে নেব। সেটা দেখো কি লিখেছি, দ্য টেম্পল ইজ কার্ভড আউট অফ দ্য ম্যাসিভ ব্লক অফ রক মেজারিং 200 feet long and 100 feet in breadth and height। কি বলতে চেয়েছি মন্দিরটা আসলে 200 ফুট দীর্ঘ। ওকে, 200 ফুট হচ্ছে লম্বা এবং তার প্রস্থ এবং উচ্চতায় 100 ফুট দৈর্ঘ্যের একটি বিশাল পাথর দ্বারা খোদাই করা হয়েছিল।
ওকে, মানে এই যে জিনিসগুলো খোদাই করে করে বানানো হয়েছে, এই জিনিসগুলো খোদাই করতেও কিন্তু একটা বিশাল বড় পাথর লেগেছিল, এবং এই পাথরগুলো কিন্তু অ্যাকচুয়ালি যখন খোদাই করা হচ্ছিল তখন এই পাথরগুলোকে কেটে কেটেই খোদাই করা হচ্ছিল, এবং সেই পাথরগুলোকে কাটতেও কিন্তু আরও অন্য রকমের পাথর লেগেছিল যাতে করে এই পাথরগুলোকে কেটে খোদাই করা যায়, এবং সেই রকমই কিন্তু আমি মাপগুলো দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি আমি। নেক্সট পয়েন্টে কি বলছি, দ্য সেন্ট্রাল ফেস অফ দ্য প্লেন্থ হ্যাজ ইম্পোজড figures of elephants and lions which give an impression that the entire structure rests on their back। কি বলতে চেয়েছি, এই মন্দিরে ঢোকার মুখে আমরা কি দেখতে পাবো না, দেখতে পাবো বিশাল বড় হাতি এবং বিশাল বড় সিংহের গুহা চিত্র আছে, এবং এই যে হাতি এবং সিংহের রক কাটিং করে বানানো হয়েছে, এটা এতটাই বড় এবং এতটাই সুন্দর করে বানানো হয়েছে যেন দেখে মনে হবে যে তারা আসলে কৈলাসনাথ টেম্পলটাকে, মন্দিরটাকে সামনে থেকে গার্ড করছে, এবং তাদের পেছনে আছে কৈলাসনাথ মন্দির, যে মন্দিরটাকে কেউ কোনোদিন কোনো রকমভাবে ক্ষতি করতেই পারবে না, তার কারণ তারা রয়েছে গার্ডে। ক্লিয়ার কি সবার কাছে? এরকম ভাবেই এতটা সুন্দর করেই কিন্তু বানানো হয়েছে। চলো আমরা নেক্সট পয়েন্টটা দেখে নিই। দেখো এটা কিন্তু হচ্ছে গুহার ভেতর থেকে জাস্ট তোলা হয়েছে, এটা কৈলাসনাথ টেম্পল মন্দিরটা, এবং তার বাইরে থেকে কিন্তু তোলা হয়েছে গুহার ভেতরটা থেকে। ওকে, চল এই যে চারধারে পাহাড় 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 আছে, তার মাঝখানে তৈরি হয়েছে এই মন্দিরটা। এই মন্দিরটাও আসলে এইরকমই একটা পাহাড় ছিল, সেটাকে কিন্তু কেটে কেটে এরকম বানানো হয়েছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি আমরা। অনেকগুলো ছবি দিয়েছি, কোনোটা তার মধ্যে খুব স্পষ্ট এসছে, কোনোটা একটু হেজি এসে গেছে, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। চলো শুরু করা যাক। দেখো নেক্সট বলছে কি না, এলিফ্যান্টটা। এলিফ্যান্টের ক্ষেত্রে কি বলবো, এলিফ্যান্টের ক্ষেত্রে বলে নেবো যে অরিজিনালি কল্ড অ্যাজ স্ক্রিপ্ট, এটা অরিজিনালি কল্ড অ্যাজ শ্রীপুরী, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় শ্রীপুরী। এলিফ্যান্টা কেভকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, শ্রীপুরী বলা হচ্ছে। এলিফ্যান্টা ইজ অ্যান আইল্যান্ড নিয়ার বম্বে, এটা কোথায় অবস্থিত না, এটা বম্বের কাছে, মুম্বাইয়ের কাছে একটা দ্বীপ এলিফ্যান্টা। ওকে, সেই এলিফ্যান্টের দ্বীপের মধ্যে যে গুহাটা আছে এলিফ্যান্টা কেভ নামে সেটা পরিচিত, এবং সেটাকেই আমরা চিনে থাকি মূলত শ্রীপুরী নামে। তাহলে যদি আমাকে এটাও প্রশ্ন করা হয় যে শ্রীপুরী নামে আসলে কোন জিনিসটা বিখ্যাত, আমরা কিন্তু ইজিলি আনসার করে ফেলতে পারবো এলিফ্যান্টা কেভ। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে কি বলেছি দেখো, নেক্সট পয়েন্টে বলেছি দ্য পর্তুগিজ নেমড ইট অ্যাজ এলিফ্যান্টা আফটার সিইং দ্য হিউজ ফিগার অফ অ্যান এলিফ্যান্ট। কি বলতে চেয়েছি, বলতে চেয়েছি যে আসলে পর্তুগিজরা এই গুহাটার নাম দিয়েছিল এলিফ্যান্টা কেভ, কারণ এই গুহাটার মুখে একটা বিশাল বড় হাতির গুহাচিত্র দেখা যায়। ওকে, তো তার জন্যই কিন্তু এই হাতির গুহাচিত্রের জন্যই কিন্তু তারা এই কেভটার, এই গুহাটার নাম দিয়ে দিয়েছিলেন এলিফ্যান্টা কেভ, এবং এর মধ্যেও প্রচুর পরিমাণে স্টোরি অ্যাকচুয়ালি খোদাই করে বর্ণনা করা আছে দেওয়ালের গায়ে, এবং সেই স্টোরিগুলোর জন্যই কিন্তু এখনো পর্যন্ত এই এলিফ্যান্টা কেভ বিশ্ববিখ্যাত। ওকে, ক্লিয়ার কি? চলো নেক্সট পয়েন্টে কি বলেছি আমরা, নেক্সট পয়েন্টে বলেছি দ্য স্কাল্পচার্স ইন ইলোরা অ্যান্ড এলিফ্যান্টা হ্যাভ ক্লোজ সিমিলারিটিস। ইলোরার স্কাল্পচার মানে কৈলাসনাথ টেম্পলের স্কাল্পচার, এবং এলিফ্যান্টের স্কাল্পচার মানে দুটোর স্থাপত্য ভাস্কর্য, মানে দুটোর মধ্যে যে সমস্ত আর্টগুলো তৈরি করা হয়েছে, যে সমস্ত খোদাই করে স্টোরিগুলো বলা হয়েছে, সেইগুলোর মধ্যে আমরা প্রচুর মিল পাই, সাদৃশ্য পাই। ক্লিয়ার তো সবার কাছে? ওকে, দেখো এটা গুহাটা এলিফ্যান্টা কেভ। ওকে, এলিফ্যান্টা কেভের মধ্যে এই যে এরকমভাবে সুন্দর করে কেটে কেটে বানানো হয়েছে, এবং এর মধ্যে এর ভেতরে এত সুন্দর করে আর্টগুলোকে তৈরি করা হয়েছে, এগুলো দেখার জন্যই এখনো পর্যন্ত পর্যটকরা, মানে এত পুরনো জিনিস বাট সেগুলোকে দেখার জন্য প্রচুর ভিড় হয়। ওকে, চলো এই যে দেখো এত সুন্দর করে দেখো বুদ্ধ মূর্তি বানানো হয়েছে। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? চলো, এবং আর্টগুলোও তোমরা দেখতে পাচ্ছ, আর্টগুলো এত সুন্দর চারপাশে, এই আর্টগুলো দেখার মতো, অত দিনকার পুরনো কিন্তু এখনো পর্যন্ত কোনো জিনিস কোনোভাবে নষ্ট হয়নি, এটা সব থেকে আশ্চর্যকর বিষয়, তাই না? এই যে দেখো একটা বিশাল বড় এলিফ্যান্ট আছে এখানে, তো তার জন্য এখানটার নাম হয়ে গেছে এলিফ্যান্টা কেভ। ওকে, ক্লিয়ার কি সবার কাছে? নেক্সট
আচ্ছা, তোমরা অলওয়েজ আমাকে বলেছিলে যে ম্যাম হিস্ট্রির সিলেবাসটা একটু দেবেন, হিস্ট্রির সিলেবাসটা একটু দেবেন। তার জন্যই আমি তোমাদের কাছে এনশিয়েন্ট হিস্ট্রির সিলেবাসটা নিয়ে চলে এসেছি আজকে। এরপরে কিন্তু মেডিভ্যাল, তারপরে মডার্নের সিলেবাস অবশ্যই আমি দিয়ে দেবো। দেখো এনশিয়েন্টে কী কী আছে একটুখানি দেখে নাও। বলেছি প্যালিওলিথিক এজ, একদম প্রথম থেকে আমি শুরু করেছি। মেসোলিথিক, নেক্সট নিওলিথিক, নেক্সট চালকোলিথিক, নেক্সট আসছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা ভেবে থাকে যে আসলে হিস্ট্রি বোধহয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকেই শুরু, কিন্তু না, হিস্ট্রি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু নয়। হিস্ট্রি কিন্তু আসলে এই প্রস্তর যুগগুলো থেকে শুরু হয়, তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আসে। নেক্সট আমরা পাই ভেদিক সিভিলাইজেশন, নেক্সট আমরা জৈনিজম পেয়েছি, বুদ্ধিজম পেয়েছি, নেক্সট পেয়েছি 16 মহাজনপদাস, যা তার জন্য আমি লিখে দিয়েছি শুধু মহাজনপদাস। ওকে, নেক্সট পেয়েছি মগধ, সেটাই আমি লিখেছি রাইজ অফ মগধ। নেক্সট পেয়েছি হরিয়ঙ্ক ডাইনেস্টি। ওকে, নেক্সট শিশুরাং ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি, মৌর্য ডাইনেস্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুঙ্গ ডাইনেস্টি, কানভা ডাইনেস্টি, সাতবাহন ডাইনেস্টি, কুষাণ ডাইনেস্টি, গুপ্ত ডাইনেস্টি অ্যান্ড আলটিমেটলি সঙ্গম এজ। এই সঙ্গম এজের মধ্যে কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টিগুলোকে পেয়ে যাই। ওকে, ক্লিয়ার কি? এবার তোমাদের মনে হবে ম্যাম এখানে আপনি বেশিরভাগটাই ক্লিয়ার করেছেন, শুধুমাত্র এই প্রস্তর যুগগুলো প্যালিওলিথিক, মেসোলিথিক এই যুগগুলোকে আপনি ক্লিয়ার করেননি, মানে এই যুগগুলো এখনো পড়ানো হয়নি। হ্যাঁ, একদমই তাই, আমি জানি, আমার মাথার মধ্যে আছে এটা এখনো পড়ানো হয়নি, কারণ যে যে জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, মানে বেশিরভাগ কোশ্চেন আসে এক্সামগুলোতে, সেই সব জায়গাগুলো আমি আগে কভার করাচ্ছি তোমাদেরকে, যাতে যে কোনো এক্সামে তোমরা আশা করছি আমার ভিডিও থেকে আনসার করে ফেলতে পারো। ওকে, তার জন্যই কিন্তু এই এজগুলো থেকে আমি এখনো পর্যন্ত কিছু ক্লাস করাইনি, কারণ এই এজগুলো থেকে খুব বেশি কোশ্চেন সেরকম আসে না। আসে অ্যাকচুয়ালি যে যে পার্টগুলো আমি কভার করিয়েছি সেই পার্টগুলোতেই কিন্তু অনেক কোশ্চেন আসে। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা এই সমস্ত পার্ট, বেশিরভাগটাই আমার এনশিয়েন্ট হিস্ট্রি কভার করানো হয়ে গেছে, তো এই সমস্ত পার্টগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্টিভলি ভালো করে পড়ে যেও যে কোনো এক্সামের জন্য। ওকে, ক্লিয়ার তো? চলো, আমাদের WBSSCর ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে 9th জুন থেকে, যেটা তোমরা সবাই জানো। WBSSC টেটের ব্যাচ কিন্তু এখানে চলছে। টেটের যে কমন পেপারগুলো হয় সেই কমন পেপারগুলোরই আমরা এখানে ক্লাস দিয়ে থাকছি। আর যারা যারা এখনো পর্যন্ত পারচেস করোনি তারা কিন্তু অবশ্যই পারচেস করো, কারণ তোমাদেরকে আমি বারবার বলে এসেছি যে 2020-তে কিন্তু টেট অবশ্যই হতে চলেছে। ওকে, তো তার জন্য কিন্তু এখনো পর্যন্ত প্রাইস আছে 1799 টাকা। আর এখনো এখানে তোমরা কোর্সটাকে পারচেস করতে পারছো, কারণ তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। যে কটা লাইভ ক্লাস হয়ে গেছে সেই প্রত্যেকটা লাইভ ক্লাসই তোমরা রেকর্ডেড ক্লাস হিসেবে পেয়ে যাচ্ছ। ওকে, ক্লিয়ার তো? আর তার জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে Y224 এই কোডটা, তাহলেই কিন্তু তোমরা 62% ডিসকাউন্ট পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামবো। আশা করছি আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে। আর আমার কোড হচ্ছে Y224। আড্ডা স্টোর থেকে যে কোনো জিনিস, সেটা ব্যাংকের কোনো কোর্স হোক, সেটা SSCর কোনো কোর্স হোক, যেটাই পারচেস করতে চাও না কেন অবশ্যই আমার কোডটা অ্যাপ্লাই করে দিও। ম্যাক্সিমাম ডিসকাউন্ট তোমরা আমার কোডে নিশ্চয়ই পেয়ে যাবে। তো আজকের জন্য আমি এই পর্যন্তই থামবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।